গরু অনেক সময় দেখা যায় অনেক বেশি দাম চায়, মানে আকাশ ছোঁয়া দাম, এটা আসলে অস্বাভাবিক লাগে। অস্বাভাবিক। আমরা হাট থেকে কিনতে গেলেই একটা 2 লাখের গরু 6 লাখ টাকা চেয়ে বসে আছে, সেখানে আমরা দাম বলার কোনো বেসিস পাই না, কোনো অপশন পাই না যে এত টাকা দাম বলে আমরা কয় টাকা দাম বলবো। এইটা আমরা তখন কি করি, হয় ছেড়ে দিয়ে চলে আসতে হয়, না হয় এমন একটা দাম বললাম হয়তো তারা অপমান বোধ করতেছে, আমরা অপমান বোধ করি। এই জন্য এই সমস্ত খামারেরাই এই প্রবলেমটাই পড়ে। আর আমাদের চিন্তা ভাবনা যে আমার একটা গরুর দাম 3 লাখ টাকা, আমি তার থেকে আমার বিক্রি টার্গেট 3.5 লাখ টাকা, আমি তার কাছে 4 লাখ টাকা চাইতে পারি, সে 50,000 টাকা কমাইলেই তো আমার এর মধ্যে থাকবে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে এটি নিউজের সাপ্তাহিক আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। বাংলাদেশে গরু লালন পালন হয় খামারে। গত কোরবানির ঈদে গরু নিয়ে নানা আলোচনা হয়েছে। আর চুয়াডাঙ্গা বাংলাদেশের মধ্যে এমন একটি এলাকা যেখানে স্বভাবতই বাড়িতে প্রচুর পরিমাণে প্রাণী সম্পদ লালন পালন করে মানুষ। সেই চুয়াডাঙ্গায় একটি খামারের যাত্রা শুরু হয়েছে, যে খামারটি শুধু গরু মোটাতাজাকরণই করছে না, তাদের উদ্দেশ্য গবাদি পশু এবং গরুর দুধ দিয়ে বিভিন্ন পণ্য বানানো এবং সেগুলো দেশ বিদেশে রপ্তানি করা। এমন একটি গোখামার হচ্ছে আস্থা অ্যাগ্রো ফার্ম। সেই আস্থা অ্যাগ্রো ফার্মের গল্প আজকে এটি নিউজের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। দর্শক, আস্থা অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী ইফতেখার বিশ্বাস অনিক, তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি কিন্তু বয়সে খুবই তরুণ। তিনি পড়ালেখার পরে এরকম একটি বড় ধরনের অ্যাগ্রো ফার্মে হাত দিয়েছেন এবং যার যাত্রাটা শুরু হয়েছে গরু লালন পালন করার মাধ্যমে। সেই ইফতেখার বিশ্বাস অনিক আমাদের সঙ্গে আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। অনিক ভাই, কেমন আছেন? ঈদ তো হয়ে গেল, স্বাভাবিকভাবেই ঈদের পরে খামারিদের ব্যস্ততা একটু হলেও কমে এবং ঈদে তো খুব ব্যস্ত ছিলেন। এখন তো খামার গোছানোর কাজ, কিভাবে গোছাচ্ছেন এই যে ঈদের পরে? মানে প্রথমত আগে শুনি যে আপনার ঈদে কেমন গেল, ঈদটা কেমন গেল? খুব ভালো গেছে আলহামদুলিল্লাহ। যে টার্গেটগুলো ছিল গরুর, সেই টার্গেটগুলো সেল হয়েছে। কতগুলো গরু সেল করলেন আপনি? এবার 48টা মতো গরু। 48টা? তার মধ্যে কি ছোট সাইজ বড় সাইজ সব মিলিয়ে ছিল? ছোট সাইজ বড় সাইজ সব মিলেই ছিল। আমি 60টার মতো গরু রেডি করছিলাম। 60টার মতো? জি জি। আচ্ছা আচ্ছা। এই নামটা আস্থা কেন দিলেন এবং কবে যাত্রা শুরু করেন? আপনার এই শুরুর গল্পটা একটু শুনি। মানুষের মানে আমাদের প্রতি যেন একটা আস্থা কাজ করে, যে নামের সাথেও যদি আমাদের একটা সেই আস্থাটা মানুষ পায়, সেই কাজটা নির্ভরটা করতে পারে, এই জন্য আস্থা। আস্থা অ্যাগ্রো ফার্ম, এটা যাত্রা শুরু করলেন কবে আপনি? 2023 সালে। 2023 সালে, মানে অল্প দিন, এক বছর হয়েছে। এই এক বছরে কেমন দেখলেন? ইনশাল্লাহ, মানে এটা এমন একটা সেক্টর, মানে এর সাথে না থাকলে বোঝা যাবে না যে সেক্টরটা কত সুন্দর। মানে আমরা গরুর সাথে থাকতে থাকতে একবেলা যদি আমরা না থাকি, তা মনে হয় যে অনেকটা মিস করতেছি। ওদের সাথে এমন ভালোবাসা, এমন একটা ভালোবাসা হয়ে গেছে। খুব সুন্দর একটা গরু আছে, এটা একটা পাকড়া গরু। পাকড়া গরু বলে? জি জি, এটা পাকড়া। আমার এই গরুটা এখনো তৈরি হয়নি, আগামী কুরবানিতে ইনশাআল্লাহ আমি রেডি করতেছি। এর এখন লাইভ ওয়েট কত আছে? এর লাইভ ওয়েট আছে 800 প্লাস। আর এটা এক কালার দেখলাম, এটা একটা শাহিওয়াল। শাহিওয়াল? এটা শাহিওয়াল। শাহিওয়াল। এই গরুটা আমার এবার ঈদে প্রস্তুতি ছিল, কিন্তু গরুটা আমি এখনো সেল করিনি। লাস্ট দেখলাম গরুটা আমার আরো আসবে। গরুটা এখনো ফাটেনি। আচ্ছা আচ্ছা, যার কারণে আমি গরুটা। আচ্ছা, এই যে গরু ফাটে নাই বলেন, মানে গরু আসলে কখন আপনারা বোঝেন যে এই গরুটা সেল করা যাবে? একটা গরু সেল তার বডি দেখলে, বা একটা গরুর যে গরুটা আমরা আর বাড়াইতে পারবো না, ইচ্ছা কেমন বুঝবো? যেমন এই গরুটার আপনি কি দেখে বুঝলাম? চামড়া ঢেলা গরুটার হচ্ছে আপনার এখনো পর্যন্ত চামড়া লুজ। গরুটার দাঁতে আছে 4টা, একটা 6টার পরে আমরা চিন্তা ভাবনা করবো গরুটা কখন ছাড়বো। তখন আর পূর্ণাঙ্গ গরুটা গোল হয়ে যাবে, গরুর পিছনটা দাবনাটা ঝুলে যাবে, আরো কার্ভ হয়ে আসবে।
মানে এগুলো এখনো হয়নি। হয়নি। আচ্ছা, আপনার একটু খামারে এই যে হাঁটতেছি, আমি যে জায়গাটা হাঁটতেছি, মনে হচ্ছে না যে এটা একটা গরুর খামারের পরিবেশ? এই যে চিন্তাটা যে অনেক স্পেস নিয়ে করা, এইটার কারণটা কি? অনেক স্পেস বলতে গরুর সুস্থতা মানে ভালো থাকার একটা বিষয় আছে। তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এই কারণ হচ্ছে একটা মানুষ এসে যদি গরুর ভালোভাবে দেখাশোনা না করে গরু না কিনতে পারে, একটা মানুষ হাটে যায় না কিন্তু ঠিক একই কারণে, যে সে হাটে যাচ্ছে, সে গোবর পাড়া দিচ্ছে, গরু গুতা মারছে, সে স্বস্তিতে গরু কিনতে পারে না। আমার খামারে আসবে, সে এক কাপ চা কফি খাওয়ার সাথে সাথে হাঁটতে হাঁটতে সে গরু পছন্দ করবে। চুয়াডাঙ্গার একটা ব্যাপার আছে। চুয়াডাঙ্গায় কিন্তু আপনারা যেহেতু চুয়াডাঙ্গার মানুষ, জি। চুয়াডাঙ্গা মানুষ আগে থেকেই এই গরু ছাগল লালন পালন করে, একটু খরচও কম পড়ে কিনা এই কারণে। বাংলাদেশের যত ভালো ভালো গরু আজ পর্যন্ত গেছে, সব গরুই হচ্ছে আপনার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, এই তিনটা জেলা, এই তিনটে জেলায় যত দামের গরুই বিক্রি হয়েছে না কেন, এই তিনটে জেলার গরু। আমরা করছি সেই জেলার একটা জেলা একটাতে। খামারের যাত্রাটা এটা আপনি এখানে আপনি শুধুমাত্র যে গরু লালন পালন করছেন তাই না, না। আপনার আরো কিছু করার ইচ্ছা আছে। সে আরো কিছু বলতে কি কি? এখন গরু লালন পালন করছি, এরপরে আগামী কুরবানির জন্য কিছু ছাগল রেডি করার চিন্তা ভাবনা আপনার জায়গা আছে, প্রচুর জায়গা আছে। আমার অনেক জায়গা এখন খালি আছে। তারপরে কিছু ব্রিডের নিয়ে কাজ করতেছি, ব্রিড নিয়ে, যেগুলো আমি নিজেই আমার নিজের ইয়েতে বাচ্চা তৈরি করব। দেখা যাচ্ছে আমরা যে বাচ্চাগুলো এখন কালেকশন করতেছি, একটা বাচ্চা অনেক রেঞ্জ পড়ে যাচ্ছে, বা এই বাচ্চাটা ভালো কিনা হয়তো দেখে ভিতরে কেমন আছে আমরা বুঝতে পারছি না। এর জন্য মানে কি আপনি ভবিষ্যতে অন্য অন্য খামারের জন্য যে বাচ্চা সেগুলো দেওয়ার চেষ্টা আমরা করবেন? দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনার কি এমন ইচ্ছা আছে কিনা যে আপনার খামারের গাভী বাচ্চা হবে, সেই গাভীগুলো এখানে বড় সড়ো হবে, হ্যাঁ। এবং সেগুলো আপনি বলতে পারবেন যে এর কোথায় থেকে আমি আসছে? যেমন মিট প্রসেসিং এ আমরা যখন যাই, বাংলাদেশে একমাত্র মিট প্রসেসিং, বাইরের দেশে যে মিটগুলো আমাদের বের হয়, তারা কিন্তু ওই মিটটাকে ওইটা কোন গরুর মিট, কত সে কোথাতে জন্মগ্রহণ করছে, কোথায় লালন পালন হয়েছে, কি খেয়ে লালন পালন হয়েছে, সমস্ত বিবরণ দেওয়া লেখা থাকে তার। লেখা মানে এই যে গরুর যে ট্যাগটা আছে, আপনার যে ট্যাগ, এই ট্যাগ নাম্বার অনুযায়ী সব লেখা সব আছে। লেখা থাকে, লেখা আছে। এবং আমরা যখন বাইরের দেশে প্যাকেজিং করি, তো প্যাকেজিং এর গায়ে সমস্ত বিবরণ লেখা লাগে, যে কখন জন্ম হয়েছে গরুটা। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, একেবারে আগাগোড়া ব্ল্যাক। শাইওয়াল। এর কি নাম টাম আছে নাকি? এর নাম হচ্ছে কি রাজা বাবু। রাজাবাবু। আচ্ছা, রাজাবাবু কেন নাম দিলেন? রাজা বাবুর এর মানে মাথার চাউনিটা দেখেন, আর ওর দাঁড়ানোর লুকটা, ওর কাছে গেলে যে মানে ওর ভদ্রতা, পুরো শরীরটা একটা কালার। হ্যাঁ একটা কালার। রেড হলো সবচেয়ে বেশি, কিন্তু ব্ল্যাকের একটা অন্যরকম চাহিদা। একটা অন্যরকম চাহিদা, মানে ব্ল্যাক হাজারে বা 100-তে একটা গরু আমরা চাহিদাই পাই। মানে এই গরুটা আমরা সহজে মিলাইতে পারি না। ব্ল্যাক তার বা মানে আপনার কালেকশনের মধ্যে এটা রেয়ার। এটা একটা রেয়ার কালেকশন। আচ্ছা, এটা একটা রেয়ার কালেকশন। এই কালারটা আমরা, এই ব্ল্যাকটা আমরা, অনেক কাস্টমার এখন ব্ল্যাকের দিকে চাহিদা। এরকম কালো গরু ধরেন এর বাছুর কি কালো হবে, এরকম কোনো গ্যারান্টি আছে? না, এমন গ্যারান্টি নাই, কারণ এর যদি মানে এরা আসলে এরকম মানে আলাদা লুক নিয়ে আসে। লুক নিয়ে আসে, হ্যাঁ। এমন এক একটা গরু এক একটা লুক নিয়ে আসে, আমরা সেটাই প্রাধান্য দিই যে কে কোন লুকে আছে। যেমন ধরেন এর মা যে ছিল, সে হয়তো ব্ল্যাক এর কোনো অংশ ছিল, অথবা এর যে বাবা ছিল সে কোনো ব্ল্যাক হয়তো ছিল, যার কারণে তার মিশ্রণটা এর ভিতরে এসছে। আগামী ঈদে অথবা দেখা যাচ্ছে কিছুদিন পর বড় বড় খামারি আসবে, তারা হয়তো এগুলা, মানে আপনি খামারিদেরকেও সরবরাহ করার একটা আমি তো টার্গেট। প্রান্তিক থেকে কালেকশন করতেছি, আমি খরচটা কম, তাদেরকেও হ্যাঁ। খরচটা কম। আমি চাচ্ছি যে তারা বিভিন্ন হাটে না যে আমাদের মতো এমন খামারিকে এসে মানে কিছু লভ্যাংশ দিয়ে তারা নিয়ে যাবে, তাতে আমরাও বেনিফিট মানে হবো, বাংলাদেশের খামারটা ছড়ায় যাবে, খামারটা ছড়ায় যাবে, একটা ভালো জাত পাবে। গ্রাম থেকে গরু নিলে সে কি তাকে ধরে হয়তো প্রপার পাচ্ছে না। ডোজগুলো তার দেওয়া থাকে না, ভ্যাকসিনগুলো দেওয়া থাকে না। যেমন আমাদের গরুর ম্যাক্সিমাম 3-4টা ভ্যাকসিন করা থাকলে ওই গরুটা রিস্ক কম। যেমন তরকার, তারপর এচোর, আপনার হচ্ছে গিয়ে ল্যাম্পির, এই ধরনের কিছু করা থাকলে গরুগুলো রিস্ক কমে। আপনার খামার থেকে গরু নিলে যেটা সুবিধা হবে যে খামারে নেওয়ার আগে গরুকে কোয়ারেন্টাইন করতে হয়, গরুকে ভ্যাকসিন দিতে হয়, কিন্তু আপনার গরু নিয়ে যা ডাইরেক্ট খামারে ডাইরেক্ট খামারে সে তুলতে পারবে, প্লাস তার কোনো ভয় থাকবে না। সে মনে করবে যে না, আমার খামার থেকে আমার খামারে গরু এসছে। তার মানে এই যে আমরা যে বড় সাইজ গরুগুলো আপনার খামারে দেখছি, ভবিষ্যতে এরকম বড় সাইজের ছানাগুলো আসবে, বাছুরগুলো হ্যাঁ, আসবে। বাছুরগুলো মানে আপনার টার্গেট আসলে ওইটাই। এইটাই। আচ্ছা, অনেক ভাই আমরা আপনার সাথে কথা বলছি, খুব ভালো লাগছে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। ইনশাআল্লাহ। দর্শক, আমরা কথা বলছি
ইফতেখার বিশ্বাস অনেক বয়সে অনেক তরুণ, তবে ছোটবেলা থেকে গরু লালন পালন করেছেন যেহেতু তিনি, কাজেই গরুর সম্পর্কে তার বিশাল অভিজ্ঞতা আছে। তবে তার লক্ষ্য হচ্ছে শুধুমাত্র গরু মোটাতাজাকরণ নয়, তার লক্ষ্য হচ্ছে খামারিদের খামারি হওয়া, অর্থাৎ সারা বাংলাদেশে যারা খামার করতে চান, যারা উচ্চশিক্ষিত তরুণরা খামার করে দেশকে এগিয়ে নিতে চান, তাদের খামারের পশু যোগান দেওয়া তার লক্ষ্য। আমরা অনেকের সাথে আরও কথা বলবো তার লক্ষ্য নিয়ে এবং তার ডেইরি নিয়ে অথবা অন্যান্য প্রাণী নিয়ে তার যে স্বপ্নগুলো সেগুলো শুনবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আস্থা অ্যাগ্রো ফার্ম, একটি পরিকল্পিত এবং ভবিষ্যতের খামার নিয়ে কথা বলছিলাম। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা আসলে পশু না, এখানে আপনার হচ্ছে যে খাদ্য। আমরা দেখেছি যে এই গোখাদ্যটা রাখার জন্য আপনি যথেষ্ট স্পেস রেখে দিয়েছেন। মানুষ তো খুব কনজাস্টেড জায়গার মধ্যে রাখে। অল্প জায়গা নিয়ে কাজ করে। বেসিক্যালি এক একটা গরুর জন্য আমরা এক একটা খাবার, এক এক ধরনের খাবারের মিশ্রণ থাকে। হ্যাঁ, যেমন আমাদের যে গাই গরুগুলো আছে তার জন্য একটা মিশ্রণ আছে, যে ষাঁড়গুলো আছে তার জন্য একটা মিশ্রণ, যে বাচ্চাগুলো আছে তাদের জন্য একটা মিশ্রণ। এক এক বয়সে এক এক রকম খাদ্য পুষ্টি দরকার। আমাদের যে গাই গরুগুলা, এই গরুগুলার ধরেন আপনার আয়রনের প্রচুর ঘাটতি পড়ে। যখন একটা বাচ্চা নামে তখন আয়রনের প্রচুর ঘাটতি, তখন আমার আয়রনটা অ্যাডজাস্ট করা লাগে এর সাথে। বা ওই যে আয়রনে যে আমরা লাল ঘাসটা ব্যবহার করি, লাল ঘাসটা খাওয়াই, এই জন্য খাবারটা আমরা আলাদা আলাদা করলে আমাদের সুবিধা হয়। তার মানে এখানে আপনার খাবারগুলো ওইভাবে রাখা আছে যে কোনটা কোন গরু খাবে, কোনটা কোন গরু খাবে। এই যে আমার এই পাশে আমার খাবার মিশ্রণ করা, এটা মিশ্রণ করার জায়গা না? এটা একটু দেখি জায়গাটা কি রকম ভাবে। আচ্ছা, এখানে আমরা দেখছি যে স্তর করে রাখা হয়েছে। এই খাবারে আছে আমার ভুসি আছে 3-4 রকমের। আচ্ছা, এখানে একটু ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ, ভিতরে যাই একটু। এখানে এই যে স্তরগুলো যদি আপনি আমাকে বোঝাইতেন, এই যে এরকম একটা কালার আর একটা কালার, এগুলো কি কি দেয়া আছে এর মধ্যে? উপরেরটা আমার গমের ভুসি। এটা জাস্ট ভুসি। হ্যাঁ, এটা হচ্ছে ভুট্টা। এই যে সাদাটা? হ্যাঁ, এটা ভুট্টা। আচ্ছা। এটা হচ্ছে গিয়ে সোলার ভুসি। ও আচ্ছা, কালোটা হচ্ছে সোলার ভুসি। হ্যাঁ, সোলার ভুসি। আচ্ছা। এইবার আছে গিয়ে এটা আপনার সয়াবিনের ভুসি। এটা সয়াবিন? জি। আচ্ছা। এটা হচ্ছে কি আপনার মুসুরি ভুসি। মসুরি? আচ্ছা। জি, এটা মুসুরি। নিচেরটা হচ্ছে কোড়া। এখানে তাহলে কয়টা স্তর আছে এখানে আপনার? 6টা। আচ্ছা, 6টা। এই 6টা লেয়ার কেন? এই জায়গায় আমি ধরেন একবারে 4000 কেজি খাবার ফেলি এই হাউসটার ভিতরে। আচ্ছা, 4000 কেজি খাবার ফেলি। এক একটা স্তরে এক একটা খাবার থাকে, আমরা যখন নিই একবারে কেটে নিই, মিশ্রণ হয়ে যায় অটোমেটিকলি। এটা হচ্ছে কি ঘাস ছোট করে কাটে, বিচালি, যেগুলোকে চিবাইয়ে দেয়। অনেক সময় অনেক ঘাস আছে না, অনেক শক্ত, যেগুলো গরু খাইতে পারে না। আমরা এটা চপার দিয়ে যখন আমরা এটা একটু ছেঁচে মতো দিব, তখন ও নিমিষে খেয়ে ফেলবে। আচ্ছা, মোলাসেস কি আপনারা দেন? এই যে চিটাগুড়টা? হ্যাঁ, চিটাগুড়টা আমরা ব্যবহার করি, কারণ এই যে চিটাগুড়টা স্টোরেজ করা, আমরা এটা সরাসরি আমরা কারখানার থেকে নিয়ে আসি, হয় কেরুর থেকে নিই, না হচ্ছে আমরা কালীগঞ্জ মিলের থেকে নিই। এটা নিলে আমাদের হচ্ছে জিনিসটা 1 নম্বর পাই, প্লাস আমরা একটু এটা ব্যবহার করলে গরুর চাহিদা। আপনার খামারে আপনি যেটাই করেন, আপনি গুণগত মানটা একেবারে খুব বেছে নেই, কারণ একটা আমি যেটা পালতেছি এটা লাইভ ওয়েটে বিজনেস, একটা জীবিত প্রাণ। এই জিনিসটা একটুখানি একটা ভুলের কারণে দুর্ঘটনা হইতে পারে। ভুট্টা, ছোলা এগুলো আমি ভাঙে যখন ডাস্ট করি, সেই মেশিনটা, ওই যে আমরা যেটা দেখতে পাই, আমরা যে খাবারটা তৈরি করি, যেটা দেখলেন ওইটাই, এটা এখান থেকে আমরা ভাঙাই না। আমরা কোনো ভাঙানো বা এমন কোনো জিনিস কিনি না, আমরা যেটা কিনি আস্ত কিনি। তার মানে আপনি বাজার থেকে র খাবারটা ইউজ করি, অথবা আমি কিছু খাবার উৎপাদন করি, সেটাও আমার ভাঙানো লাগে, আমি নিজেই ভাঙান। আচ্ছা, আপনাকে একটু বলি যে ধরেন একটা গরু যেটা ফ্যাটেনিং এর জন্য যারা গরুটা নিবে, একেবারে একটা শাহিওয়াল গরু, সেটা হচ্ছে যে 1 বছরের মধ্যে যদি বিক্রয় উপযোগী করতে চায়, সেটার খাবারের মধ্যে কি কি থাকতে হবে বেশি? এটা গরুর উপরে প্যাচিস করে। আমি যদি একটা আদাতের বাচ্চা মনে করি 1 বছরের মধ্যে আমি বিক্রি কুরবানির উপযোগী করব, আমি পারবো না, কারণ ওই গরুটার বয়স হতে হবে আগে মেন। একটা 4 দাঁতের গরু আপনার কোরবানি উপযুক্ত নাই, বা আপনার গরু একটা ভাঙাচোরা একটা গরু, আপনি সেক্ষেত্রে আপনি গরুটা নিয়ে আসতে পারেন, নিয়ে এসে
আপনার যে খাবারটা প্রপারলি খাবারটা আপনি 3 বেলা তাকে খাবার 2 বেলা যে খাবার ইউজ করি আমরা খাবারটা ব্যবহার করতে পারি, তার হচ্ছে গিয়ে কৃমিনাশক করা আছে কিনা দেখতে পারি, তার হচ্ছে কোনো রোগ আছে কিনা আমরা সেটা আগে টেস্ট করে দেখতে পারি, এগুলো আমরা দেখতে পারি। প্লাস আমরা যে তার প্রপারলি সে সুস্থতা বোধ করছে কিনা এবং সুস্থভাবে থাকতে পারছে কিনা এটা আমার অবজার্ভ করতে হবে আগে। অনেক গরু আছে না, আমরা দেখি গরু আছে খাচ্ছে দাচ্ছে কিন্তু গরু খুব হাঁপাচ্ছে হালুচুলু করতেছে, সে স্বস্তি পাচ্ছে না, কেন? তার ঠান্ডার অভাব, তার গরমে পড়তেছে, তার ফ্যানের ক্যাপাসিটি নেই। এই কারণে আমাদের অনেক সময় গরুর লক্ষণ দেখে বুঝতে হবে আর খাবারটা দিতে হবে সঠিক। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে শেডে ঢুকেই একটা গরুর পেট ফুলছে, ফুড পয়জনিং এর দেখা দিচ্ছে, আমরা যদি এটা না ধরতে পারি আবার যদি খাবার দিই ওই গরু সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই স্ট্রোক করতে পারে। আর গরু যত লাফাঝাফা করবে মানে খেলাধুলা করবে, নিজেকে নড়াচড়া করবে, তত ওর হজম শক্তি বাড়বে, প্লাস খাওয়া দাওয়া ভালো করবে। গরু অনেক সময় দেখা যায় অনেক বেশি দাম চায়, মানে আকাশ ছোঁয়া দাম, এটা আসলে অস্বাভাবিক লাগে। অস্বাভাবিক। আমরা হাট থেকে কিনতে গেলেই একটা 2 লাখের গরু 6 লাখ টাকা চেয়ে বসে আছে, সেখানে আমরা দাম বলার কোনো বেসিস পাই না, মানে অপশন পাই না যে এত টাকা দাম বলে আমরা কয় টাকা দাম বলবো। এইটা আমরা তখন কি করি, হয় ছেড়ে দিয়ে চলে আসতে হয়, না হয় এমন একটা দাম বললাম হয়তো অপমান বোধ করতেছে, আমরা অপমান বোধ করি। এই জন্য এই সমস্ত খামারেরাই এই প্রবলেমটাই পড়ে। আর আমাদের চিন্তা ভাবনা যে আমার একটা গরুর দাম 3 লাখ টাকা, আমি তার থেকে আমার বিক্রি টার্গেট 3.5 লাখ টাকা, আমি তার কাছে 4 লাখ টাকা চাইতে পারি, সে 50,000 টাকা কমাইলেই তো আমার এর মধ্যেই থাকবে। আমি আপনার খামারে আরেকটা জিনিস দেখলাম যে ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর করে, এই ড্রেন দিয়ে যাচ্ছে কি গরুরই? হ্যাঁ হ্যাঁ, গরুর যে বর্জ্যটা ওয়েস্টেজ, এটা মূত্র, এটা সবটাই হচ্ছে কেমন সব শেডে ড্রেনে চলে দিয়ে আমার যে বর্জ্য ফেলার জায়গাটা আছে সেই সেন্ট্রালি যে বর্জ্য ফেলার জায়গা চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, গরুর এই যে মূত্র নিয়েও অনেক কাজ হয়, মানে গরুর মূত্র থেকে তো জৈব সার তৈরি হয়, জৈব সার মানে গোবর দিয়ে আপনার জৈব সার তৈরি হয়, তারপরে এগুলো বায়োগ্যাস তৈরি হয়। জৈব সারের যে আমাদের লাইসেন্সটা লাগে, এটা বিষয়ে আমি কথাবার্তা বলছি, এটা হয়ে গেলে আমি ইনশাআল্লাহ এটাও শুরু করব। তার মানে শুধু গরু না, আপনার আরো কিছু থাকবে। এই সেক্টর দিয়ে আমি যেটা করতে পারি সেটা নিয়েই আমার লক্ষ্য আছে। বাংলাদেশে দুধ অনেক সম্ভাবনা এবং দুধের চাহিদা এমন যে সব সময় দুধটা লাগবে, যে কোনো দেশের জন্য দুধ লাগবে। আমরা দুধের দিক থেকে কিন্তু এখনো স্বয়ংসম্পূর্ণ না, বলি যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি কিন্তু প্রচুর গুঁড়া দুধ আমদানি করতে হয়, এই জন্য আমরা দুধটাকেও প্রাধান্য দিচ্ছি, দুধটা উৎপাদন করব, তার সাথে দুগ্ধ জাতীয় যে পণ্যগুলো আছে সেগুলো আমরা উৎপাদন করব, মানে সংরক্ষণ করা। বড় আকারে নাকি দুধের পরিকল্পনা আছে, দুধের ডেইরি করার, ডেইরির একটা প্ল্যান আছে যে আমরা আমাদের নদীর এই পারে আমাদের কিন্তু পাস্তকরণ দুধটা কিন্তু নাই, পাস্তরিত দুধটা কিন্তু নাই। আমি ইনশাল্লাহ প্ল্যান করছি প্রথমত পাস্তরিত দুধটাই আগে উৎপাদন করব, তারপরে হচ্ছে আপনার দুধ, মানে আপনার দুধ আপনার নামে ব্র্যান্ডিং থাকবে, এটা একটু কম দামে যাতে আপনার এলাকার মানুষ খেতে পারে, এরকম লক্ষ্য আছে কিনা আপনার? এটাই মূল লক্ষ্য। বাচ্চারা খায় সব দিক থেকে সম্পূর্ণ একটা খামার হবে, যে একটা মানুষ আসা থেকে যাওয়া পর্যন্ত সে যাতে আমার এখান থেকে কখনো একটা নেগেটিভ কোনো ইস্যু নিয়ে না বের হতে পারে, আস্থায় থেকে যাবে, আমার লাভ 2 টাকা হোক, এটাই মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আশা করব যে আপনার মাধ্যমে আপনার বয়সে এখনো তরুণ এবং আরো অনেক ভবিষ্যৎ পড়ে আছে আপনাদের মাধ্যমে বাংলাদেশের খামার আগায় যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ইফতেখার বিশ্বাস অনিক, এরকম তরুণরা যদি যাত্রা শুরু করে এবং এই তরুণরা যদি দেশকে বদলে দিতে পারে, তাহলে বাংলাদেশ সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। শুধুমাত্র ফল ফসল নয়, খামারেও স্বয়ংসম্পূর্ণ হচ্ছে বাংলাদেশ এবং সেটা মাথা উঁচু করেই এগিয়ে যাওয়ার যাত্রাটা থাকবে। তাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।